রাতে সিরাত সারার দুই হাতে মেহেদি পরিয়ে দেয়। অনেক রাত পর্যন্ত দুবোন আড্ডা দেয়। রনব নিজের ঘরের বিছানায় শুয়ে বেশ কিছুক্ষণ ধরে এপাশ ওপাশ করে। মেয়েটা তাকে এড়িয়ে চলছে, কথাও খুব একটা বলছে না। সে চোখ বন্ধ করে তার বিগত কয়েকদিনের আমলনামা ঘেঁটে দেখে কোনো বাজে বা কোনো কথাই তার বউ তার উপর নারাজ হয়ে আছে, কিন্তু বারবারই খুঁজেও কোনো ভুল খুঁজে পাচ্ছে না। এক পর্যায়ে না পেরে বিছানা ছেড়ে উঠে পড়ে। ফোনটা ঘরে রেখে চলে গেছে যে কল দিয়ে ডাকবে তার উপায় নেই। সমস্ত রাস্তা যখন বন্ধ, তখন একটা রাস্তা খোলা, সেটা হলো ঘরের দরজা। ঘর ছেড়ে বেরিয়ে করিডোরে আসে। দুইটা রুম পরের রুমটাই দরজার ফাঁক গলে আলো আসছে। আলো অনুসরণ করে এগিয়ে যায় সেদিকে। দরজার সামনে দাঁড়াতেই পরিচিত কণ্ঠস্বর পাই। মনে মনে তার কাজে বেশ বিরক্ত হয়। দুবনের গল্পের মাঝে দরজায় টোকা দেওয়ার শব্দ ভেসে আসে। একবার না, দুবার না, বেশ কয়েকবার। সিরাত বিছানা থেকে নেমে দরজার কাছে যায়। দরজা খুলে দরজার ওপারে ব্যক্তিকে দেখে প্রথমে ঘাবড়ে গেলেও সামলে নেয়। অপর পাশে ব্যক্তিটি কড়া চোখে তার দিকে তাকিয়ে আছে। ভেতর থেকে সারা জিজ্ঞেস করে, কে রে আপু? তোর ভাইয়া, কোন ভাইয়া? তোর দুলা ভাই। রনব আগাগোড়া সিরাতকে পর্যবেক্ষণ করছে। সিরাতের একটু অস্বস্তি হয়। বোনের সামনে কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চায় না, তাই রনবের এক হাত ধরে দরজার বাইরে চলে আসে। আসার পূর্বে দরজা চাপিয়ে দিয়ে আসে। এত রাতে এখানে কে? মেহেদি দিয়ে দিয়েছিলাম। দাও শেষ। হুম। তাহলে রুমে চলো। না। রনব ভুরকুচকে তার দিকে তাকায়। সিরাত পুনরায় বলে, না মানে কাল তো ওর বিয়ে হয়ে যাবে, তাই আজ ওর সাথে থাকবো রাতে। কেন, ও কি কোথাও চলে যাচ্ছে? এই বাড়িতেই তো থাকবে। না, ওকে নিয়ে যাবে ফুপিরা বলেছে। অনেক থেকেছ, এখন চলো। রাত 1টা বেজে গেছে, ওর ঘুমের প্রয়োজন। তুমি থেকে আর বিরক্ত করা দরকার নেই। আম্মু তো ঘুমিয়ে পড়েছে, ওকে একা থাকবে? না মানে ও তো একা ঘুমায় না রাতে, উঠে কখন কি না কি দরকার পড়ে, তাই কেউ না কেউ সাথে থাকে। রনব তার দিকে বিরক্তি ভরা দৃষ্টিতে তাকায়। পকেট থেকে ফোনটা বের করে কাউকে ফোন দেয়। সিরাত প্রথমে ভাবে তার বাবা মাকে কল করছে। আরে আপনি পাগল হয়েছেন? এত রাতে আম্মু আব্বুকে কল করছেন কেন আপনি? তো আবার চুপ থাকো কর্তব্য থাকার। ওপাশ থেকে ফোন রিসিভ হয়। হ্যালো বলতেই রনব বলে, কাকে কি সারা ঘরে পাঠাতো? কেন, কোনো সমস্যা হয়েছে? কিছু হয়নি। আজ রাতে কাকি সারার সাথে থাকবে। কেন সিরাত? ইস্তিয়াকার কথা সম্পূর্ণ করে না, বুঝে নেয় অনেক কিছু। আচ্ছা বলে কল কেটে দেয়। বেশ কিছু সময় পর দেখা যায় সিঁড়ি বেয়ে উপরে উঠছে আতিয়া। আতিয়াকে দেখে রনব সিরাতের হাত ধরে টেনে ঘরে নিয়ে দরজা আটকে দেয়। আতিয়ার সামনে না পড়ার চেষ্টা। ঘরে ঢুকে সিরাত কোনো কথা না বলে রনবের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। রনব তাকে খুব একটা পাত্তা না দিয়ে কাবারের দিকে চলে যায়। সেখানে হাতে একটা শপিং ব্যাগ বের করে আবার পূর্বের স্থানে এসে দাঁড়ায়। সিরাত পূর্বের ন্যায় তার দিকে তাকিয়ে আছে। রনব এক ভুরু তুলে জিজ্ঞেস করে, কি এভাবে তাকিয়ে আছো কেন? সমস্যা কি আপনার? আমার আবার কি সমস্যা? মানুষ ঠিক কত বড় নির্লজ্জ হলে এই ধরনের কাজ করতে পারে? নির্লজ্জের কি আছে? আপনি যে কাকাইকে কল করলেন, সে কি ভেবেছে? সে ভালো কিছু ভেবেছে, কিন্তু তোমার মাইন্ড নষ্ট, তাই তুমি উল্টাপাল্টা ভাবছো। বাদ দাও, এসব নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। এটা ধরো। সিরাত রনবের বাড়িয়ে দাও শপিং ব্যাগটা হাতে নেয়। কি আছে এতে? নিজে খুলেই দেখো। শপিং ব্যাগটি খুলে ভেতরে থাকা জিনিসটি বের করে মেলে হাতে ধরতে এক চিৎকার দিয়ে ওঠে সিরাত। অসভ্য লোক, কি এসব? কেন শোনো, চিনতে পারছো না? আচ্ছা আমি বলছি, এটা হলো নাইট ড্রেস। বাংলা যাকে বলে রাতে পরার পোশাক। অবশ্য পরলে এটা আর সকাল অবধি গায়ে থাকে না। ছি, কে পড়বে? আমি যখন এনেছি তখন নিশ্চয়ই পাশের বাড়ির ভাবির জন্য আনিনি। অবশ্যই আমার বউ পরবে। সিরাত হাতে থাকা কাপড়টি নিচে ফেলে দিয়ে বলে, আমি পরবো না এইসব ছি মার্কা পোশাক। আপনিই পরেন আপনার নাইট ড্রেস। ছি। রনব ফ্লোর থেকে কালো রঙের কাপড়টি তুলে তার দিকে এগোতে এগোতে বলে, পরবে তো তুমি অবশ্যই, হয় নিজে পরবে, না হলে আমি পড়াবো। কোনটা চাও বলো? এটাতে তো দেখা যাবে। কাপড়টা সিরাতের হাতে ধরিয়ে দিই। রনব বলে, তাতে কি দেখার কি কিছু বাকি আছে? কথা বাড়িও না, যাও ভদ্রমের মতো পড়ে এসো। দেখেন কি ছোট আর পাতলা, ছি, এটা পরি না আমি প্লিজ।
এটা তো কেবল একটা, যতগুলো এনেছে তার মধ্যে এটা সবচেয়ে বড় আর ঢাকা ঢোকা পোশাক। মানে মানে কিছু না, সময় হলে দেখতে পাবে। এখন যাও, রাত প্রায় শেষের পথে। প্লিজ। যেতে বলেছি আমি। না প্লিজ। তুমি কি চাও আমি তোমাকে পড়িয়ে দেই? আপনি কিন্তু আমায় জোর জবরদস্তি করছেন। জোর জবরদস্তি করে যদি ভালো কিছু পাওয়া যায় তবে তাই ভালো। পড়বো না আমি। রনক এবার বাঁকা হেসে তার দিকে একবার এগিয়ে যেতে যেতে বলে, পড়বে না? না। সত্যিই পড়বে না? সিরাত কাপড়টা দুহাতে বুকে জড়িয়ে পেঁচাতে পেঁচাতে এক পর্যায়ে পেছনে কিছুতে ঠেকে যায়। হাত দিয়ে সিটকানি খুলে ওয়াশরুমে ঢুকে পড়ে দরজা লাগিয়ে দিতে চায়। রনক এক হাত দিয়ে দরজা আটকে দাঁড়ে। সময় 5 মিনিট, এর মধ্যে বেরিয়ে আসবে, নাহলে ফলাফল ভোগ করার জন্য তৈরি থেকো। সিরাত ঢোক গিলে মাথা নেড়ে দরজা লাগিয়ে দেয়। দরজার সাথে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে ড্রেসটা সামনে ধরে রেখে লম্বায় হাঁটুর উপরে হাতা শুধু দুপাশে দুটো ফিতা দেওয়া, সামনে ভি শেপের টিপ নেক, পেছনে কোমর পর্যন্ত উন্মুক্ত। কাপড়ের ছিঁড়ি দেখে হাত পা ছুঁড়ে কাঁদতে মন চাইছে। মনে মনে হাজারটা গালি দিল যে এমন ড্রেস তৈরি করেছে। তার কুকর্মের জন্য ভদ্র ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার কর্মের ফল ভোগ করতে হয় নিরীহ মেয়েগুলোর। 3 মিনিট শেষ, আর মাত্র 2 মিনিট বাকি আছে। বাইরে থেকে ভেসে আসা কথায় তার ধ্যান ভঙ্গ হয়। দ্রুত পোশাক বদলে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতি নিজেরই করুণা হচ্ছে। দেখে মনে হচ্ছে টাকার অভাবে একটু কাপড় কিনতে পারেনি, তাই এমন ছেঁড়া ফাটা ড্রেস পরে আছে। টাইমস আপ, বেরিয়ে এসো। আপনি সরুন দরজার সামনে থেকে। ঢং করো না, আমি কত আগ্রহ নিয়ে বসে আছি দেখার জন্য। দ্রুত বের হও, 3 গুনবো, এর মাঝে 1 2। সিরাত লম্বা একটা শ্বাস নিয়ে ওয়াশরুমে দরজার সিটকিনি খোলে। 3। রনক উল্টো ঘুরতে তার দম আটকে এলো। মনে মনে আশেপাশে পানি খুঁজলো বোধহয়। সিরাত শটান হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে, পরনে হাঁটুর উপরে একটা কালো পোশাক। দেখেন, ভালো করে দেখবেন, 1 ইঞ্চিও বাদ দিবেন না। ওকে। ড্রেস একটা, নষ্ট পোশাক আশাক সব। গরিবরা ছেঁড়া ফাটা কাপড় পরলে ওরা হয় ফকির, আর বড় লোকরা পরলে হয় স্টাইল নাইট ড্রেস। যত প্রকার ভিখারি মার্কা কাজবাজ। দেখেন, মন ভরে দেখবেন কিন্তু। আরো তুলবো? রনক সিরাতের কথার ধরনে হেসে ফেলে, বলে, দেখছি তো, চোখ জড়িয়ে যাচ্ছে, কিন্তু গলা শুকিয়ে যাচ্ছে কেন? একটু পানি দাও তো। সরেন, ঘুমাবো, আপনার ঢং দেখার সময় নেই আমার। সিরাত এগিয়ে বিছানার কাছে যায়। রনক তার হাত টেনে ধরে কাছে টেনে এনে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, এসব পরে কি কেউ ঘুমাইব? কেন, আপনিই তো বললেন নাইট ড্রেস বাংলায় রাতের পোশাক বা ঘুমানোর পোশাক, তো এগুলো পরে তো ঘুমানোর জন্যই। বুঝেও অবুঝ সাজো কেন? এখন কি আর অবুঝ সাজার বয়স আছে? বিয়ে শুরুতে হলে মেনে নিতাম, কিন্তু আমি তো তোমাকে এখন হারে হারে চিনি। তোমার যে শিরায় শিরায় শয়তানি ঘোরে তা তো জানি। কি সব বলছেন? এই, দূরে দূরে থাকছো কেন? আসার পর থেকে একবার আশেপাশে আসোনি, আমি কি কিছু ভুল করেছি? সিরাত রনকের দিকে তাকায়। দুজনের চোখাচোখি হয়ে যায়। বলো, কি ভুল আমার? আমার কোনো কাজ বা ব্যবহার তোমাকে কষ্ট দিয়েছে? সিরাত চোখের পলক পড়ে না। দুপায়ে ভর দিয়ে হাত তুলে রনক কিছু আন্দাজ করে। সে সিরাতকে দুহাতে উঁচু করে ধরে। সিরাত তার দুহাতে রনকের 2 গালে রাখে। ভাষা ভাষা চোখ জোড়া কতটা নিষ্পাপ, বড় বড় পাপড়িওয়ালা চোখ দুটোর দিকে চেয়ে সে সব ভুলে যেতে পারে। হাসি মুখটা দেখলে মন ভালো হয়ে যায়। বলো। সিরাত কোনো পূর্বভাস ছাড়াই হামলে পড়ে হালকা পুরো ঠোঁট জোড়ার উপর। রনা প্রথমে ভরকে গেল, পরবর্তীতে সামলে নেয়। তাল মেলাই বইয়ের সাথে মেয়েটার চোখ জোড়া বাঁধ ভাঙ্গে। রনা বোঝে আঘাতটা গভীর। রনব তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। কিছু সময় পর সিরাত শান্ত হয়ে আসে, ঠোঁট সরিয়ে বুকের মাঝে মুখ লুকিয়ে নেয়। এবার কি বলা যায়? আল্লাহ, কেন আমাকে এমন বানালো? কি হয়েছে? যখন শুনলাম ভাবির বাবু হবে, তখন ভাবির মুখে যে সুখের হাসি ছিল, ভাইয়ার খুশি উৎফুল্লতা দেখে আমার হিংসে হচ্ছিল। আমি চাই না হিংসে করতে, ওদের সুখে নজর দিতে, কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে গেছি। আচ্ছা, আমাদেরও তো এমন একটা সময় আসতে পারতো জীবনে, আমিও তো পারতাম আপনাকে এমন একটা সুখ দিতে। রনব এক দৃষ্টিতে বুকের সাথে মিশে থাকা ছোট্ট বইয়ের দিকে তাকিয়ে আছে। মাথার তালুতে ঠোঁট ছুঁয়ে বলে, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। আমরা কি কম সুখে আছে?
তবু কেন মা ডাক থেকে বঞ্চিত করলো? কি ভালো আছে এতে? তুমি কি মা নও? একদিক থেকে কম দিয়েছে, অন্য দিক থেকে ভরিয়ে দিয়েছে। নাহিল কি তোমার সন্তান নয়? মা হতে হলে কি গর্ভজাত সন্তানই লাগে? না, নাহিল আমারই সন্তান। আমার আর আপনার সন্তান। আপনি যেমন আমার, নাহিলও তেমন আমার। তাহলে ভ্যাবে করে কাঁদছো কেন? আরও বাচ্চা লাগবে? লাগলে আমি এনে দেবো, যতগুলো তুমি পালতে পারো ততগুলো। রণবের কথায় সিরাত চমকে তাকায় তার দিকে, কপাল কুঁচকে তাকিয়ে বলে, কিভাবে আনবেন? পরকিয়া করবেন আপনি? অন্য মহিলাদের কাছে যাওয়ার ধান্দা করছেন? এই না, কিছু বলো, মাথায় গেছে না আছে? ছি ছি, তহবা তহবা। তাহলে কিভাবে আনবেন? সেসব ভাবতে হবে না, সময় হলে পেয়ে যাবে। এখন চলো, ঘুমাতে হবে, অনেক রাত হয়ে গেছে। কাল সকাল সকাল উঠতে হবে। আপনি তো বললেন এই ড্রেস পরে ঘুমায় না। তুমি কি চাও আমরা না ঘুমাই? তুমি যদি চাও আমার কোনো সমস্যা নেই, আমি সবসময় তৈরি তোমাকে জাগিয়ে রাখার জন্য। রণব তেরা বেঁকা কথা শুনে ভরকে যায়, কোনো কথা না বলে বিছানার এক কোণে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। রণবও লাইট অফ করে তার গা ঘেঁষে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সিরাতের বয়স তখন 15 কি 16। অস্বাভাবিক পিরিয়ড ব্যথা ও বিভিন্ন উপসর্গ নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার লক্ষণ শুনে কিছু টেস্ট দেয়, যে টেস্টের রিপোর্টে তার জীবন বদলে দেয়। সাবমিউকোসাল ফাইব্রেড এক ধরনের টিউমার, যার আকৃতি ছিল চোখে পড়ার মতো। হালকা পাতলা এই উপসর্গগুলোকে প্রথমে আমলে নেয়নি, যার ফলাফল আজ ভয়াবহ। অপারেশন করাটা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। এ ডাক্তার ও ডাক্তার ঘুরেও কোনো ফল পায় না। সবারই একই কথা, অপারেশন করাতে হবে। এদিকে সবাই চিন্তিত, অপারেশন করালে সিরাত বাচ্চা ধারণ ক্ষমতা হারিয়ে ফেলবে, আবার অপারেশন না করলে জীবন ঝুঁকির মুখে। এরপরই হয় তার অপারেশন চিরকালের মতো সঙ্গী হয়ে যায় অক্ষমতা, এক চাপা যন্ত্রণা। সে এর পূর্বে কখনো অনুভব করেনি এই অপূর্ণতাকে, কিন্তু সেদিন যখন দেখল ভাই ভাবির মুখের তৃপ্তির হাসি, তখন ভাগ্য যেন তাকে দেখে হাসছিল। না চাইতেও শয়তানের প্রচরণায় পড়ে যায়, মনে হিংসের উৎপত্তি হয়, হীনমন্যতায় ভুগতে থাকে। রণপের মুখোমুখি হতেও তার তার বাদ ছিল। তার এই অপূর্ণতা একজন সক্ষম পুরুষকেও অক্ষম করে দিচ্ছে, এটা মানতে পারছিল না সে। তাই তো এই নীরব দূরত্ব তৈরি করেছিল সে। তবে যার জীবনে একজন রণব শিকদার থাকে, সে কি করে ভুল পথে যায়? ঠিকই ঘাট ধরে হলো ঠিক রাস্তায় নিয়ে আসবে। নতুন ভোরের সূচনা। পরপর 3টা দিন সূর্যের কোনো দেখা নেই। শিকদার বাড়িতে আজ আবারও উৎসবের আমেজ। শিকদার বাড়ির 2 ছেলে মেয়ের বিয়ে। শিকদার বাড়ির ছোট মেয়ের সাথে শিকদার বাড়ির আরেক মেয়ে মনিরা বেগমের পুত্র মাশরাফির সাথে। বাড়িতে কোনো সাজসজ্জা নেই, প্রতিটা মানুষের মাঝে আনন্দ ধরা দিলেও সে আনন্দ ছুঁতে পায়নি বাড়ির দেওয়ালগুলোকে। ঘরোয়া আয়োজনের মাধ্যমে শুভ কাজ সেরে ফেলতে চায় তারা। দোতলার বারান্দায় বাগানমুখী হয়ে একটা মানব ছায়ামূর্তি কফি মগ হাতে বাগানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। নজর বাগানের নির্দিষ্ট স্থানের দিকে থাকলেও মস্তিষ্কে ঘুরছে অন্য কিছু। মানসপটে ভাসছে বিগত দিনের স্মৃতি। হাসি খুশিতে পূর্ণ একটা বাড়ি, একটা মেয়ে যার হাসিতে মেতে থাকতো পুরো শেখ ভিলা। বাবার সাথে আল্লাদ মায়ের মিছে শাসন আর ভাইয়ের সাথে খুনসুটি করে দিন পার হয়ে যেত। আস্তে আস্তে সবটা হারিয়ে যায় ইটের দেয়ালগুলোর মাঝে। বহুদিন ধরে সেই হাসিটা আর শোনা যায় না। সেই হাসির সাথে সাথে হারিয়ে গিয়েছে বাড়ির অন্য সদস্যদের হাসি। পুরো বাড়িটা এখন নিষ্প্রাণ হয়ে আছে। প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা হয় না, এক জায়গায় বসে আড্ডা দেওয়া হয় না। একজন অন্যজনের চোখ এড়িয়ে চলে যেন ব্যথা লুকানোর ক্ষুদ্র প্রয়াস। সেই নিষ্প্রাণ বাড়িটাতে আজ আবারও লোকজনের কোলাহলে শব্দ ভেসে আসছে। হাঁড়ি পাতিলের টুংটাং শব্দ। বাড়ির একমাত্র ছেলের আজ বিয়ে। এই একটি সংবাদ বাড়ির মানুষগুলোকে আবার প্রাণ ফিরিয়ে দিয়েছে যেন। মাহিরার কবরের দিকে তাকিয়ে আছে মাশরাফি। হয়তো নীরবে 2 ভাই বোনের মাঝে চলছে নীরব আলাপ। মাশরাফি চোখ দুটো ভিজে উঠছে বেশ অনেকক্ষণ আগে। বাঁধ ভেঙেছে, তবে সেদিকে তার খেয়াল নেই। সারা আজ ভীষণ নার্ভাস। বিয়ের কথা মনে পড়লেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। তার উপর তো ভাবি ও বোনেতে দুষ্টু দুষ্টু মুখের ভাব আর চোখ মারা খোঁচাগুলো সে বেশ ভালোই বুঝতে পারছে। সকাল থেকে ঘরের মধ্যে বসে আছে এই বদমাইশগুলো, সামনে সে যাবে না, কথাবার্তার কোনো লাগাম নেই। কখন কার সামনে বেভাস কিছু বলে তার ইজ্জতে দফরফা করে দিবে ঠিক নেই। সে যে ছোট বোন, তাদের এই খেয়ালটুকুও নেই তাদের।
11টার দিকে মেকআপ আর্টিস্ট চলে আসে সারাকে সাজাতে। দরজায় কড়ানাড়ার শব্দে ধ্যান ভঙ্গ হয়। দরজার দিকে তাকিয়ে কপাল কুঁচকে আসে। বদের দল একসাথে, সাথে একজন অপরিচিত মেয়ে দাঁড়িয়ে আছে। সারা বোঝে এই মেকআপ আর্টিস্ট তাকে সাজাতে এসেছে। ইস্তিয়াক, রামিম ও রনব মিলে বসার ঘরে ছোটোখাটো করে স্টেজ সাজাচ্ছে। যতই ওরা বলুক এখন কিছু করবে না, পরে করবে, তা বলে কি হয়? বিয়ে 10 বার করলেও প্রথমবারের অনুভূতি থাকে ভিন্ন। তাই তারা মিলে বাড়ির সবাই ঘরে ছোট্ট একটা আয়োজন করছে। দুপুরের পরপরই শেখ বাড়ির লোকজনের আগমন ঘটে। তারা হাতে গোনা 12 জন এসেছে। মাশরাফির মা, বাবা, চাচা, চাচি, 2 ফুপি, ফুফাতো ভাই বোন আর 2 জন বন্ধু। মাশরাফির পরনে অফ হোয়াইট হালকা সুতার কাজের পাঞ্জাবি, তার উপর কোটি, মাথায় টুপি। সিমছাম বর যাকে বলে। বরযাত্রী এলে তাদের বসার জায়গা করে দেয় এবং তাদের সামনে দেওয়া হয় পানীয় হালকা নাস্তা। অন্যদিকে সারার সাজ শেষ। সোনালি রঙের জরি কাজের হালকা পাতলা একটা লেহেঙ্গা, গহনা বলতে হাতে 2টি মোটা বালা, গলায় একটা ভারী নেকলেস, কানের দুল আর টিকলি, মুখে হালকা মেকআপের ছোঁয়া, মাথার উপর লাল দোপাট্টা মাশরাফি নিজে পছন্দ করে কিনেছে। ইতিমধ্যে কাজে এসে উপস্থিত হয়েছে। মেয়েকে আনার জন্য তাড়া দিচ্ছে। রাবেয়া ও সিরাত 2 জন মিলে সারাকে নিয়ে আসে বসার ঘরে। তাদের উপস্থিতি টের পেয়ে সকলের দৃষ্টি সেদিকে যায়। মাশরাফি একবার তাকায়, পরক্ষণেই দৃষ্টি ঘুরিয়ে আনে। সারাকে এনে বসানো হয় মাশরাফির এক পাশে। অন্য পাশে বসা মাশরাফির বড় ফুপু। সারাকে হুইল চেয়ারে আসতে দেখে মাশরাফির 2 ফুপু কপাল কুঁচকে নেয়। মুনা সাহেব তাদের আগেই জানিয়েছিলেন সারার পায়ে সমস্যার কথা, পাছে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা শুনেছিল ভাইপোর হবু স্ত্রীর পায়ের কথা, কিন্তু ভেবেছিল হয়তো খুঁড়িয়ে হাঁটে বা পা টেনে। কিন্তু এ তো একেবারে পঙ্গু। বড় ফুপি কিছু বলতে নিবে এমন সময় পাশে বসা মাশরাফি আড়ালে তার হাত চেপে থামিয়ে দেয়। চোখের ইশারায় চুপ থাকতে বলে। ভাইপোর এহেন আচরণে মনে মনে বেজে চটে যায় বড় ফুপু। ভেতরে ফুসলেও চুপচাপ দেখে যায় সব। সকল নিয়মকানুন শেষে কাজী এগিয়ে আসে সারার দিকে, কোণের উদ্দেশ্যে বলে, আপনি কি মুনাওয়ার শেখের পুত্র শেখ মাশরাফি? সাইকেল নগদ 5,50,000 টাকা দেনমোহরে বিবাহ করিতে রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। সারার হাত পা থরথর করে কাঁপছে। আশেপাশে কাউকে খুঁজছে। আরাফাত শিকদার পাশে দাঁড়িয়ে আছে। মেয়ের কাঁধে এক হাত দূর থেকে এগিয়ে আসছে সায়রা বেগম। চোখ তার ছলছল। এগিয়ে এসে সোফার পেছনের দিক থেকে মেয়ের কাঁধে হাত রাখে। সারা মাথার পিছনে ফিরে মাকে দেখে অসহায় দৃষ্টিতে তাকায়। সায়রা চোখ দ্বারা আশ্বস্ত করে। কাজী পুনরায় তাড়া দেয়। একই কথা পুনরাবৃত্তি করে। পাশে থাকা মাশরাফি এক হাত আলগোছে সারার হাতের মাঝে জড়িয়ে নেয়। আপনি কি স্বেচ্ছায় কোনো প্রকার চাপ সৃষ্টিপূর্বক মুনাওয়ার শেখের পুত্র শেখ মাশরাফি সাইকেলকে নগদ 5,50,000 টাকা দেনমোহরে বিবাহ করিতে রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। এরপর কাজী মাশরাফির দিকে ঘুরে তার উদ্দেশ্যে বলেন, আপনি কি স্বেচ্ছায় কোনো প্রকার চাপ সৃষ্টিপূর্বক আরাফাত শিকদারের ছোট কন্যা সারাহ শিকদারকে নগদ 5,50,000 টাকা দেনমোহরে বিবাহ করতে রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। মাশরাফি সময় ব্যয় করে না। চোখ বন্ধ করে একবার ছোট্ট বোনটার মুখ স্মরণ করে একশ্বাসে 3 বার বলে, আলহামদুলিল্লাহ। বরকনের স্বাক্ষর ও সাক্ষীদের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে বিবাহ সম্পূর্ণ করে কাজী ঘোষণা দেয়। সাক্ষীদের উপস্থিতিতে ইসলামী শরীয়তের সকল বিধি বিধান মেনে আপনাদের বিবাহ সম্পূর্ণ হলো। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। সকলের মুখে চওড়া হাসি ফুটে ওঠে। অন্যদিকে তাদের থেকে বেশ অনেকখানি দূরত্বে দাঁড়িয়ে আছে সিরাত। সে ছলছল নয়নে সামনের দিকে তাকিয়ে আছে। চোখের পলক পড়ছে না। তার চোখের সামনে ভাসছে মায়ের বাড়িয়ে দেওয়া ভরসার হাতটা। সে সময় সে সারার পিছনেই দাঁড়িয়েছিল। সারা যখন এদিক ওদিক খুঁজছিল, আর এর পরপরই যখন সায়রা বেগম ছলছল নয়নে এগিয়ে আসেন, কাঁধে ভরসার হাতটা রাখেন, সবটাই সে দেখেছে। তার থেকে বেশ কিছুটা দূরে দাঁড়ানো নাহিলের চোখে পড়ে মায়ের ভেজা চোখ জোড়া। সে অন্যদের থেকে সরে মায়ের কাছে এগিয়ে যায়। সে যেতে যেতে সিরাত সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। নাহিলও পিছু পিছু যায়। তাদের পুরোটা সময় ধরে পর্যবেক্ষণ করে আরও এক জোড়া চোখ। প্রাণপ্রিয় স্ত্রীর চোখে পানি, নাহিলের মায়ের প্রতি উদ্বিগ্ন মনোভাব, সবটাই সে দেখেছে। একবার এগোতে চেয়েও ফিরে আসে সিরাত। নিজের ঘরে গিয়ে বিছানার এক কোণে গিয়ে বসে। তার চোখে এখন আর পানি নেই। সেখানে কেবল একরাশ অসাহিত্য ও ভাগ্যের প্রতি ক্ষোভ।
প্রতিটা মানুষের জন্যই হৃদয়ে নির্দিষ্ট পরিমাণ জায়গা থাকে। একজন মানুষ কখনোই অন্য আরেকজনের অভাব পূরণ করতে পারে না, সেই ফাঁকা জায়গাটা আজীবনই ফাঁকা থেকে যায়। তেমন এত ভালোবাসা, এত আদর যত্ন তার নির্দিষ্ট মানুষটার অভাব পূরণ করতে পারেনি। তাই তো আজ চোখের সামনে এই দৃশ্য দেখে নিজেকে সামলে নিতে পারেনি। সেদিন তারও বিয়ে হয়েছিল, তার দু চোখও মায়ের ভরসার হাতটা খুঁজছিল, কিন্তু সেদিন তার দূরত্বটা ঘুচিয়ে এগিয়ে আসেনি। মায়ের জায়গায় মাতৃতুল্য চাচির হাতটাই ঠাঁই পেয়েছিল। সে ভেবেছিল আজকের মতো একটা দিনে অন্তত তার মা এগিয়ে আসবে, কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে সে ঠাঁই দাঁড়িয়েছিল। কিন্তু আজ ছোট মেয়ের টানে ঠিকই এগিয়ে গিয়েছিল। সেও তো তার গর্ভজাত সন্তান, তবে তার প্রতি এত অবহেলা কেন? মনের মাঝে বাজতে থাকে কথাগুলো। পুনরায় উত্তরহীনভাবে তার দিকে ফিরে আসে। নাহিল ধীর পায়ে ঘরে প্রবেশ করে। এত সময় দরজার বাইরে দাঁড়িয়েছিল। মনের মাঝে সংশয় ছিল যাবে কিনা, তবে এখন মনে হচ্ছে মায়ের এখন কাউকে দরকার। সিরাত খাটের পাশে টেবিলে মাথা নিচু করে বসে আছে। ধ্যানে মগ্ন থাকা সিরাত তার আগমন টের পায় না। নাহিল তার পাশে গিয়ে দাঁড়িয়ে সংকোচ ভরা হাতটা এগিয়ে মাথায় রাখে। সিরাত চমকে উঠে তাকায় সেদিকে। নাহিল থতমত খেয়ে যায়, তবুও স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে। সিরাত নাহিলকে দেখে নিজেকে সামলে নিয়ে বলে, তুমি এখানে কি করছো? নিজের সবার সাথে গিয়ে আনন্দ করো। তুমি এখানে কেন? আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছ? পাজি ছেলে, ওই হুল্লোড়ে মাথা ব্যথা করছিল তাই চলে এসেছি। নাহিল বিজ্ঞানের মাথা নেড়ে কপাল কুঁচকে তাকায়। তুমি কাঁদছিলে কেন তাহলে? মাথা ব্যথায় কেউ কাজে? কখন কাঁদলাম আবার? আমি দেখছি তোমার চোখের পানি ছিল। তুমি শালা ও পুপির আর দিদার দিকে দেখে কাঁদছিলে, তাই না? ভাবছিলে তোমার মা কেন আমাকে সারা পুপির মতো আদর করে না, এই জন্য কাঁদছিলে? সিরাত হা করে তাকিয়ে থাকে ছেলের দিকে। এক আঙ্গুল সমান ছেলেটা কেমন গড়গড় করে বলে দিচ্ছে তার মনের খবর, তবুও একটু সামলে বলে, তেমন কিছু না, এমনি সারা ফুপি চলে যাবে তো তাই মন খারাপ করছিল। বাবা ঠিকই বলে, তোমায় দিয়ে মিথ্যাটা হয় না। বাদ দাও, এখন ফটাফট বলে ফেলো তো দেখি, তোমার সমস্যা সমাধান দিতে পারি কি না। খুব বেশি বুঝদার হয়ে গেছো। কিছু হয়নি, তুমি শুধু শুধু চিন্তিত হয়ে পড়েছো। তুমি যাও, আমি একটু পরেই চলে আসবো। একদম মিথ্যা বলবে না, তুমি নিজেই কিন্তু আমাকে মিথ্যা বলতে নিষেধ করো। তাহলে এখন তুমি কেন মিথ্যা বলছো? আমি কিন্তু বুঝতে পারি কখন তুমি মিথ্যা বলো আর কখন সত্যি বলো। তাই বললো, আমি যা বলছি তা কি ঠিক? এসব ছাড়ো, নিচে কি সবাই খেতে বসেছে? জানি না, আমি দেখিনি। তোমাকে যা জিজ্ঞাসা করেছি তাই বলো, কথা ঘোরানোর চেষ্টা করো না। সিরাত বুঝে নেয় এ ছেলে নাছোড়বান্দা, আজ তার পিছু ছাড়বে না। কি হলো বলো? আমার মা কি তোমাকে আদর করে, ভালোবাসে? নাহিল একটু ভাবুক হয়ে পড়ে, একটু সময় নিয়ে বলে, আমার মা তো অনেক অনেক আদর করে, ভালোবাসে। কেন? আমার মা আমাকে আদর করে না, ভালোবাসে না, সবসময় আমার থেকে দূরে দূরে থাকে। সে শুধু আমার ছোট বোনকেই ভালোবাসে। সেটা তো তুমি জানো, আমি জানি এবং সবাই জানে। এখন সেটা ভেবে কষ্ট পাচ্ছ কেন? আচ্ছা ভাবো তো, তোমার একটা ভাই বা বোন আসলো, তারপর তোমার মা তোমাকে ভালোবাসা বাদ দিয়ে শুধু তাকেই ভালোবাসলো, তাকেই আদর করলো, আর তোমাকে সবসময় বকাঝকা করলো। এমন একটা সময় যখন তুমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছো, তাকে তুমি ডাকছো, সে শুনেও তোমার কাছে আসেনি। কিন্তু অন্যদিকে তোমার বোন বা ভাই যখন ব্যথা পেয়ে তাকে ডাকলো, তখন সে ঠিকই গেল, তখন তোমার কেমন লাগবে? নাহিল সিরাতের কথা শুনে তার দিকে তাকিয়ে থাকে। কি বলা উচিত সে জানে না। ছোট্ট মনে নাহিল তখন উত্তর দেয়, তুমি তো জানো সে তোমাকে ভালোবাসে না, তুমি কেন ডাকবে? তোমাকে যারা ভালোবাসে তাকে ডাকবে। আমি ভালোবাসি, বাবা ভালোবাসে, তুমি আমাদের ডাকবে। আমি তো তোমাকে সবার চেয়ে বেশি ভালোবাসি। তুমি আমাকে রেখে কেন দিদাকে ডেকেছো? আমি তো একটা উদাহরণ দিয়েছি শুধু। এমন পরিস্থিতিতে তুমি কি করতে? কিছু করতাম না, আমি তো জানি সে আসবে না, তাই ডাকবো না। যদি আশেপাশে কেউ না থাকে তখন নিজেই উঠে দাঁড়ানোর চেষ্টা করব এবং নিজেই ওষুধ লাগিয়ে ব্যথা সারাবো। সিরাত হেসে নাহিলের মাথার চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিয়ে বলে, তুমি তো সাহসী, শক্তিশালী ছেলে।
আমি তো সাহসী না, আবার শক্তিশালীও না। সিরাতের মুখটা মিলান হয়ে আসে। নাহিল উঠে দাঁড়ায়। সে সিরাতের সামনে সোজাসুজি দাঁড়িয়ে তার মাথা টেনে এনে তার বুকের সাথে মিশিয়ে নেয়। সে উচ্চতায় কম হয়, একটু সমস্যা হয়, তবে সিরাত ছেলের মনোভাব বুঝে সে নিজেই মাথা নিচু করে মিশে রয়। নাহিল মাথায় হাত বুলাতে বুলাতে বলে, তোমার শক্তিশালী ছেলে আছে না, তুমি সব সময় আমার সাথে থাকবে। একটা সময় তুমিও শক্তিশালী হয়ে যাবে। তুমি আর না কখনো এর জন্য কাঁদবে না। আমি আছি না, আমি সবসময় তোমাকে ভালোবাসবো। নতুন ভাই বোন থাকলে ভালোবাসবো, তুমি কখনো কষ্ট পাবে না। আর তোমাকে কাঁদতে দেখলে আমারও কান্না পায়। এখন যদি দেখি কেঁদেছো, বাবাকে বলে অনেক বকা খাওয়াবো। আমিও বকে দেবো তোমাকে। তাই নাকি? কিন্তু বকলে তো আর কান্না পাবে আরো। কম কম করে বকে দেবো। আর বকা খেয়ে কাঁদলে সমস্যা নেই, কিন্তু তারপরেও কখনো এইভাবে কাঁদবে না। কেউ না ভালোবাসলেও আমি আর বাবা তো ভালোবাসি। তুমি ভালোবাসো বুঝলাম, বাবা কই ভালোবাসে? সে তো খালি ধমক দেয়। বাবা যখন আমাকে বকে, আমি তখন বাবাকে জড়িয়ে ধরে একটু একটু কান্না করি। বাবার সাথে কথা বলি না। তখন বাবা বলে যাকে বেশি ভালোবাসে তাকেই বেশি বকে। এই জন্য দেখো না, বাবা আমাকে আর তোমাকেই শুধু বকে, কারণ আমাদের বেশি ভালোবাসে। আচ্ছা বুঝলাম, নাহিল বাবু তো অনেক কিছুই জানে। আর কি কি জানো শুনি, আমাকে একটু বলো, আমি তো এত কিছু জানিই না। মায়ের প্রশংসায় নাহিল একটু লজ্জা পায়। সে তো তার মন খারাপ দূর করতে এসব বলেছে, তাই বলে তাকে ছোট বাচ্চাদের মতো এসব বলবে? মুখের উপর প্রশংসা করলে লজ্জা লাগে না বুঝি তার? সে তার কথায় কোনো জবাব দেয় না। সে তো আর কিছু বলে না, চুপ করে পড়ে রয় ছোট্ট বুকটার মধ্যে। বুকটা ছোট হলেও এই বুকে তার জন্য ভালোবাসার অভাব নেই। নাহিলের মুখে তার মাকে নিয়ে কখনো কোনো কথা শোনেনি, কখনো ছেলেটা মায়ের কথা তোলেওনি, না তাদের বিয়ের পরে না আগে। দরজার পাশ থেকে ছায়ামূর্তিটা সরে যায়। তার মুখে চওড়া হাসি দেখা যায়। ছেলে তার দায়িত্ব পালন করে দিয়েছে। সে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আবার। নাহিল যাওয়ার পরপরই সেও কি মনে করে তার পিছু নিয়েছিল। পুরোটা সময় দরজার পাশ থেকে সবটা পর্যবেক্ষণ করে। এরপর যেমন নীরবে এসেছিল তেমনি নীরবে সরে যায়। পড়ে রয় কেবল তারা দুজন। টেবিলে সকলকে খাবার দেওয়া হয়েছে। সারাদিনের ধকলে মিথিলার শরীরটা খারাপ লাগছে। মাছ মাংসের গন্ধে তার শরীর গোলাচ্ছে, তাই তাকে বিশ্রাম করতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সকলকে খেতে দিয়ে রামিম একটা প্লেটে করে সাদা ভাত ও সবজি নিয়ে আসে, কেননা মাছ মাংসের গন্ধ মিথিলা এই মুহূর্তে সহ্য করতে পারছে না। ঘরে প্রবেশ করে দেখে মিথিলা একটা পাতলা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। রামিম এগিয়ে গিয়ে বিছানার পাশে টেবিলে প্লেটটা রেখে তার বাহু ঝাঁকিয়ে ডাকে। মিথিলা তার ডাকে ঘুরে তাকায়, তার চোখে মুখে ক্লান্তি। খাবে না? বিকাল হয়ে এসেছে প্রায়। এখন খেতে ইচ্ছে করছে না। খেয়েছো সেই 10টা 11টার দিকে। এভাবে এত সময় না খেয়ে থাকলে শরীর ঠিক থাকবে? রেখে দাও, পরে খেয়ে নেব। না, এখনই খাবে। উঠে বসো, আমি খাইয়ে দিচ্ছি। সবজি আর সাদা ভাত এনেছি। মিথিলা কোনো কথা বলে না, উঠে বসে হেডবোর্ডে হেলান দিয়ে। রামিম হাত ধুয়ে এসে তার সামনে বসে ভাত মেখে মুখে তুলে দেয়। মিথিলা তার দিকে তাকিয়ে থেকেই মুখে খাবার নেয়। খাওয়ার মাঝামাঝি সময় এসে মিথিলা বলে, এত আদর যত্ন কি শুধু এই বাচ্চাটার জন্য? মানে? না, বহুদিন যাবৎ তো এমন যত্ন পাইনি, তাই জানতে চাইলাম। আসলে সারাদিনের কর্মব্যস্ততায় তোমার তো সুযোগই হয়ে ওঠে না বউয়ের দিকে নজর দেওয়ার, তাই বললাম আর কি। এসব কি ধরনের কথা? এখন কেনই বা তুলছো এসব? তুমি ভালো করেই জানো আমি কতটা বিজি থাকি। সেটাই তো বললাম, সবার বেলা সময় হলেও আমার জন্য 24 ঘন্টায় 5টা মিনিট সময় হয় না খেয়েছি কিনা, কেমন আছি এটুকু জানার জন্য। এখন তো ঠিকই সময় হয় ঘন্টায় ঘন্টায় খেয়েছি কিনা, শরীর ঠিক আছে কিনা এসব জানার জন্য। আচ্ছা বাদ দাও সেসব কথা, খাওয়াচ্ছিলে খাওয়াও। রামিম কিছু সময় স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থেকে পুনরায় মুখে খাবার তুলে দেয়। খাওয়া শেষে মুখ ধুয়ে প্লেট নিয়ে বেরিয়ে আসে। মিথিলা ততক্ষণে পুনরায় কম্বল মুড়ি দিয়েছে। রামিম যেতে গিয়েও আবার ফিরে আসে। দরজা থেকে ভেতরে শুয়ে থাকা বইয়ের দিকে তাকায়। আসলেই তো কতগুলো দিন হয়ে গেল মেয়েটার সাথে এক জায়গায় বসে 10টা মিনিট ভালো মন্দ কথা হয় না।
সকাল থেকে রাত পর্যন্ত মেয়েটা তার পরিবারের জন্য খেটে মরেছে। একদিনও সময় করে জানা হয়নি সে খেয়েছে কিনা, সে ভালো আছে কিনা। সংসারে যাতা করে তাকে চাবি দেওয়া কাঠের পুতুল বানিয়ে দিয়েছে, আর সেও সেই অনুভূতিহীন কাঠের পুতুল মনে করেই সংসার করে আসছে। সংসার যত পুরনো হয় ততই কি মনে দূরত্ব বাড়ে, নাকি কেবল তাদের ক্ষেত্রেই এমন? সন্ধ্যার পূর্বেই সারাকে নিয়ে যাবে তারা। সারার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে গাড়িতে তোলা হচ্ছে। সারা সমানে কেঁদে চলছে, কখনো মা, কখনো বাবা, আবার কখনো ভাই বোনকে ধরে কাঁদছে। মাসিপি থেকে থেকে বিরক্ত হচ্ছে, মানে এত কাদার কি আছে? যাচ্ছে তো কাছেই ফুপুর বাড়ি, যখন ইচ্ছে আসতে পারবে। মানা যায় যে বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়ি চলে যাবে, তাই কাছে, তাই বলে এমন মরা কান্না জুড়ে দেওয়ার কি আছে? তারা কি তাকে নিয়ে পাচার করে দিচ্ছে? একটা সময় পর কান্নার পর্ব শেষ হয়। সারা জ্ঞান হারিয়েছে, এই সুযোগে তাকে গাড়িতে তোলা হয়। পাশে বসা মনিরা বেগম, সে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে। আরাফাত শিকদার মেয়েকে জামের হাতে তুলে দিয়ে আড়ালে চলে গেছেন। ছোট মেয়েটা তার বড় আদরের। এত বড় একটা দুর্ঘটনার পর মেয়েকে কাছছাড়া করতে চাননি, কিন্তু সৃষ্টিকর্তা তাদের জন্য উত্তম কিছু ভেবে রেখেছেন। তাই তো মেয়েটাকে পুত্রতুল্য মাশরাফির হাতে তুলে দিয়েছেন। রামিম এগিয়ে আসে মাশরাফির দিকে, তার এক হাত মুঠোয় পুড়ে বলে, ভাই, আমার ছোট্ট বোনটাকে তোর হাতে তুলে দিলাম। আজ থেকে ওর ভালো মন্দ সব দেখার দায়িত্ব তোর। আমি ওর চোখে কখনো পানি দেখতে চাই না, কোনো অভিযোগ শুনতে চাই না। তোর ভরসাতেই তোর হাতে তুলে দিলাম। যদি কখনো মনে হয় আর রাখা সম্ভব না, তখন আবার সহি সালামতে ফিরিয়ে দিয়ে যাস। আজ থেকে ওর জিম্মাদার তুই। ওর হাসির কারণে তুই, ওর চোখে পানির কারণে তুই। কখনো অযত্ন করিস না। মাশরাফি তার এক হাত রামিমের হাতের উপর চোখ দ্বারা আশ্বস্ত করে। সবটাই দূরে দাঁড়িয়ে মিথিলা সব কিছুই দেখল, সবটাই শোনে আর মনে মনে বলে, ভাই হিসেবে নিঃসন্দেহে তুমি সেরা। ছেলে হিসেবে তোমার তুলনাই হয় না। বাবা হিসেবেও একজন আদর্শ বাবা হবে, তবে স্বামী হিসেবে? সেই স্থান ত্যাগ করে মাশরাফিদের গাড়ি শিকদার বাড়ির আঙ্গিনা ত্যাগ করে। একে একে সকলে ঘরে ওঠে। সবার মন ভার। রাতের খাওয়া দাওয়া কোনো রকমে করে যে যার ঘরে চলে যায়। রাত 12:30। সবাই গভীর ঘুমে মগ্ন। আজ ঘরের ভেতরে দৃশ্য ভিন্ন। প্রতি রাত রনফ সিরাতের বুকের উপর থাকলেও আজ রাত ঠাঁই নিয়েছে রনফের বুকে। গভীর রাতে ফোনে পরপর আসা নোটিফিকেশনের শব্দে সিরাতের ঘুম ভেঙে যায়। হাতের ফোনটা হাতে তুলে নেয়। ফোনটা রনফের একটা অপরিচিত নাম্বার থেকে একের পর এক মেসেজ আসছে। ফোনের পাসওয়ার্ড তার জানা। ফোনের লক খুলে প্রবেশ করে হোয়াটসঅ্যাপে। চোখের সামনে যা দেখে তা দেখে একবার রনফের দিকে তো একবার ফোনের স্ক্রিনের দিকে তাকাই। শীতের সকাল, ঠান্ডা হাওয়া বইছে অন্য দিনের তুলনায়। আজ ঠান্ডার পরিমাণ বেশি। আজ শিকদার বাড়ির লোকজন যাবে শেখ বাড়িতে। ছোট্ট পরিসরে বৌভাতের আয়োজন। কেবল নিকট আত্মীয় ছাড়া কাউকেই দাওয়াত করা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে আছে সারা। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না যে তাকে নামতে সাহায্য করবে। দরজার দিকে উকিঝুঁকি দিয়ে দেখছে। বসার ঘর, ডাইনিং থেকে মানুষজনের কণ্ঠস্বর ভেসে আসছে। তবুও ডাক দেওয়ার সাহস হচ্ছে না। অন্যদিন হলে এতক্ষণে বাড়ি মাথায় তুলত সে। তবে এখন এটা আর তার ফুপু বাড়ি নেই, এটা হয়ে গেছে শ্বশুর বাড়ি। তাই তো এত সংকোচ লজ্জা। হন্তদন্ত পায়ে মাশরাফি ঘরে প্রবেশ করে। সে খুব ভোরে ঘুম থেকে উঠেছে। বাড়িতে লোকজন কম, তাই সেও হাত লাগায় অন্যদের সাথে। সব কিছু তদারকি করে কাল অনেক ধকল যাওয়াই সকাল সকাল আর সারাকে ডাকেনি। মেয়েটাকে ঘুমন্ত অবস্থায় রেখে সে বেরিয়ে গিয়েছিল। কখন উঠেছিস? অনেকক্ষণ। উঠে সেই দিকে বসে আছি, কাউকে দেখছিলাম না তো, তাই ফ্রেশ হতে পারছিলাম না। সরি, আসলে বাবা চাচা তো বয়স্ক মানুষ, তারা কতদূর কি দেখবে, তাই গিয়েছিলাম বাইরে। আচ্ছা সমস্যা নেই, এবার আমাকে একটু নামিয়ে ওয়াশরুমে দিয়ে আসেন। মাশরাফি সারাকে পাজা কোলে তুলে ওয়াশরুমে নিয়ে যায়। আপনি বাইরে গিয়ে দাঁড়ান, হয়ে গেলে আপনাকে ডাক দেব। মাশরাফি সারার কথা মতো বাইরে গিয়ে দাঁড়ায়। তার তো ভাবতে অবাক লাগছে সে বিবাহিত, তার বিয়ের একদিন পার হয়ে গেছে। মনে পড়ে যায় গতকাল রাতের কথা। তারা শেখ বাড়িতে এসে পৌঁছায় রাত 8টায়। বাড়ি তখন হাড় কাঁপানো শীত। বাড়িতে নেই কোনো আলোকসজ্জা, না আছে হই হুল্লোড়। মনিরা বেগম ভেতর গিয়ে কিছু সময় পর ফিরে আসেন হাতে বরণ ডালা নিয়ে। যদিও বরণের রীতি
মুসলিম বিয়ের অংশ নয়, তবে এ রীতি বাংলার সাথে এমনভাবে মিশে গিয়েছে যে এটাকে বিবাহের একটি অংশ মনে করা হয়। মুনিরা বেগম বরণ করে নতুন বউ ঘরে তোলেন। মাশরাফি কোলে তুলে নিয়ে ঘরে প্রবেশ করে। সেই মুহূর্তে সারার চেহারায় লাল আভা ফুটে ওঠে। আগে মাশরাফির ঘর দোতলায় থাকলেও এখন নিচতলায়। সারার ওঠানামা করতে পারবে না, তাই নিচে দেওয়া হয়েছে, যাতে সে বাসে না থাকলেও যেন সারা ঘরের মধ্যে ঘোরাঘুরি করতে পারে। সারাকে এনে খাটের মাঝখানে বসিয়ে দেয়। তাকে রেখে বাইরে চলে যায় মাশরাফি। কিছু সময় পর ঘরে আসেন মনিরা বেগম ও মাশরাফির ফুফাতো বোন। তাকে পোশাক পাল্টাতে সাহায্য করে। বাড়ির পোশাকটা পাল্টে তাকে একটা পাতলা সুতির থ্রি পিস পরিয়ে দেওয়া হয়। একে একে শরীরের সকল গহনা খুলে মনিরা বেগমের হাতে দেয়। মনিরা সব গহনাগুলো একত্রিত করে গহনার বাক্সে রেখে সাথে করে নিয়ে যান, কেননা বাড়িতে মানুষজন আসে। হারিয়ে গেলে তখন খুঁজে পাওয়া মুশকিল। আপন মানুষজন সব, কাউকে দোষারোপ করতে পারবে না। সবাই চলে গেলে যার জিনিস তার হাতে বুঝিয়ে দিবে। তাকে বিশ্রাম নিতে বলে বেরিয়ে যায় তারা। যাওয়ার আগে মনিরা বেগম বলে যান, এখন একটু বিশ্রাম নে, আমি খাবার পাঠিয়ে দেব, বাহানা না করে খেয়ে নিবি, একদম না খেয়ে ঘুমিয়ে পড়বি না। সারা বাধ্য মেয়ের ন্যায় মাথা নাড়ে। মনিরা বেগম বেরিয়ে যান। সারা নিজেকে গুছিয়ে নিয়ে পাশে রাখা কম্বলটা গায়ে জড়িয়ে শুয়ে পড়ে। বেশ কিছু সময় পর মাশরাফি ঘরে আসে। এসে বিছানার দিকে তাকিয়ে দেখতে পায় সারা কম্বল মুড়ি দিয়ে উল্টো ঘুরে শুয়ে আছে। সে এগিয়ে গিয়ে মুখোমুখি দাঁড়ায়, ঝুঁকে বোঝার চেষ্টা করে জেগে আছে কিনা। মুখের সামনে হাত নেড়ে ছেড়ে যখন কোনো সাড়া পায় না, তখন বুঝে নেয় সে ঘুমিয়ে পড়েছে। সে আর তাকে বিরক্ত করে না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একেবারে ডাইনিংয়ে চলে যায়। খাওয়া দাওয়া শেষে সকলের সাথে টুকিটাকি আলাপ সেরে এক প্লেট খাবার সাজিয়ে নিয়ে ঘরে আসে। খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে সারার দিকে এগিয়ে যায়। বাহুতে হালকা ঝাঁকি দিয়ে ডাকে। বেশ কয়েকবার ডাকতেই চোখ মেলে তাকায়, চোখ ভর্তি ক্লান্তি। মাশরাফির বেশ মায়া হয়, তবে তা আমলে নেয় না, কেননা প্রতিবেলায় নিয়ম করে ওষুধ খাওয়াটা এখন তার জন্য বেশি জরুরি। আর ওষুধ খেতে হলে অবশ্যই খাবার খেতে হবে। সারা কিছু সময় মোড়ামুড়ি করে, এরপর মাশরাফি জোরপূর্বক তাকে উঠিয়ে বসায়। খেয়ে নে, ওষুধ আছে তো রাতে। খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না বললে তো হবে না, ওষুধ খেতে হবে তো। একদিন না খেলে কিছু হবে না, সেই তো মাসের পর মাস খেয়ে যাচ্ছি, কিছু তো হয় না, সেই বিছানায় পড়ে আছি। এভাবে বলে না, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। মাশরাফি আড়ালে একটি দীর্ঘশ্বাস ছাড়ে। অনেক ঠান্ডা, হাত ভেজাতে ইচ্ছে করছে না। মাশরাফি সারার মুখের দিকে তাকিয়ে থাকে। কিছু একটা ভেবে বিছানা ছেড়ে উঠে যায়। সারা ভাবে হয়তো রাগ করেছে তার উপর। সে কিছু বলতে যাবে, তখন দেখা যায় মাশরাফি পুনরায় এসে বসেছে। প্লেটটা হাতে তুলে নেয়। আমি আসলে আর একটাও শব্দ না, খাইয়ে দিচ্ছি, চুপচাপ খাবি। তিরিং বিরিং করলে গেটের বাইরে রেখে আসবে এই শীতের মধ্যে। সারা একটু ভরকে যায়। সে তো ভেবেছিল রাগ করে খাবার প্লেট রেখে আসবে। তার ভাবনার মাঝেই মাশরাফি ভাত মেখে মুখের সামনে ধরে। সারা একটু লজ্জা পেল, যেন সামনের মানুষটা এখন তার ফুফাতো ভাই নয়, এখন তার স্বামী। এমন বোকার মতো তাকিয়ে আছিস কেন? লজ্জা যত পাওয়ার খাওয়ার পরে পাস। সারা রাত বসে বসে লজ্জা পেলে কেউ বাধা দিতে আসবে না। কথা শেষ করে হাতে থাকা খাবার তার মুখে পুরে দেয়। সারাও চুপচাপ খেয়ে নেয়। আপনি খেয়েছেন? খেয়েছি। নিজের কাজে অব্যাহত রেখে জবাব দেয় মাশরাফি। সারার খাওয়া শেষ হলে হাত মুখ ধুয়ে প্লেট রেখে এসে ওয়াশরুমে চলে যায়। নিজের কাজ শেষে বেরিয়ে এসে সারাকে জিজ্ঞেস করে, যাবি ওয়াশরুমে? সারা না সূচক মাথা নাড়ে। যে ঠান্ডা, এতে সে দ্বিতীয়বার আর হাত পা ভেজানোর মতো সাহস করবে না। বুঝিস কিন্তু। সারা তার কথায় কোনো জবাব না দিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ে। মাশরাফিও টুকটাক কাজ ছেড়ে লাইট অফ করে বিছানায় শুতে যায়। আপনি এখানে শোবেন? তো আর কোথায় যাব? না মানে এক বিছানায়। এক বিছানায় কি? তোর যদি সমস্যা হয়, তোর যেখানে ইচ্ছে যেতে পারিস। যেমন রান্নাঘর, ডাইনিং, বসার ঘর, যে কোনো একটা জায়গা বেছে নিতে পারিস। আমি রেখে আসবো সেখানে। আমি কি তাই বলেছি? বলেছি যে একটু অস্বস্তি হবে আর কি। সমস্যা নেই, আপনি শুয়ে পড়েন। মাশরাফি তার দিকে এক পলক তাকিয়ে নিজের জায়গায় শুয়ে পড়ে। অন্যদিকে সারা বসে বসে নখ খুঁটছে। বসে আছিস কেন? ঘুমাবি না? না, ঘুমাবো তো। আপনি ঘুমিয়ে পড়েন, আমি পরে ঘুমাই। মাশরাফি সারার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে উঠে বসে। সারার কাছাকাছি এগিয়ে যায়। তাকা আমার দিকে।
হুম। তাকাতে বলেছি। সারা ধমক খেয়ে তড়িৎ গতিতে মাথা তুলে তাকায়। মাসিপি অবশিষ্ট দূরত্বটুকু ঘুচিয়ে এগিয়ে যায় সারার দিকে। সারার একটু অস্বস্তি হয়, তবে নড়ার সাহস দেখে না। মাসিপি তার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আমরা এখন কি? হুম হুম। তোর আর আমার সম্পর্কটা এখন কি? সারা জবাব দেয় না। বল, আমি তোর মুখ থেকে শুনতে চাই।